হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পেটের নানা রকম সমস্যা নিয়ে আমার অনেক ভিডিও আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি পেটেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষের মধ্যেই দেখা দিতে পারে। বিশেষ করে যারা খুব রিচ ফুড খান কিংবা খাদ্যাভ্যাসে কোনো রকম অনিয়ম করেন। এই সমস্যাটি হলো পাকস্থলীর প্রদাহ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় গ্যাস্ট্রাইটিস। ফ্রেন্ডস, এই গ্যাস্ট্রাইটিস কি, কেন হয়, এর কারণগুলি কি কি, এর লক্ষণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আমাদের পাকস্থলীর একেবারে ভেতরের অংশ এক ধরনের আস্তরণ দিয়ে আবৃত থাকে, যাকে বলা হয় গ্যাস্ট্রিক মিউকাস মেমব্রেন বা গ্যাস্ট্রিক মিউকোসা। এই মিউকাস মেমব্রেন পাকস্থলীকে নানাভাবে সাহায্য করে, এর কাজ অনেক এবং নানাভাবে এই পাকস্থলীকে রক্ষাও করে। যেমন এই মিউকাস মেমব্রেন থেকেই খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হয়, আবার খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের এনজাইম বা উৎসেচক সিক্রিশন হয়। তাছাড়াও এই পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে দিয়ে আসা নানা রকম জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদেরকেও ধ্বংস করে। যদি কোনো কারণে এই পাকস্থলীর এই মিউকাস মেমব্রেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যদি খুব বেশি ঝাল মশলাদার খাবার দীর্ঘদিন ধরে খাওয়া হয়, তাহলে এই মিউকাস মেমব্রেন এর ক্ষতি হতে পারে। বা যদি অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে এই গ্যাস্ট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকে, কিংবা যদি বারে বারে এই ধরনের ব্যাকটেরিয়াল আক্রমণ হয়, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য বা এই মিউকাস মেমব্রেনকে রক্ষা করার জন্য এক ধরনের প্রদাহ সৃষ্টি করে, আর এই প্রদাহকেই বলা হয় গ্যাস্ট্রাইটিস। আর এই গ্যাস্ট্রাইটিসের ফলেই নানা ধরনের অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়, যার ফলে আমরা বুঝতে পারি যে পেটের কোনো একটা সমস্যা হয়েছে। এই গ্যাস্ট্রাইটিস খুব অল্প দিনের জন্য হতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়াল আক্রমণ কিংবা অ্যাসিডের যে প্রকোপ সেগুলো খুব কম দিনের জন্য হয়েছে এবং তা কম দিনেই সেরে যাচ্ছে। এই ধরনের গ্যাস্ট্রাইটিসকে বলা হয় অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। আবার যদি এই ধরনের সমস্যা বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সেই অবস্থাকে বলা হয় ক্রনিক গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস পাকস্থলীর কোনো এক জায়গায় হতে পারে কিংবা পুরো পাকস্থলী জুড়েই হতে পারে। দেখা গেছে পৃথিবীর প্রাপ্তবয়স্ক মানুষদের প্রায় অর্ধেক এই ক্রনিক গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত। গ্যাস্ট্রাইটিস হবার কারণ কিন্তু অনেক, তবে তার মধ্যে সবচেয়ে বেশি যে কারণে গ্যাস্ট্রাইটিস হয় তা হলো ব্যাকটেরিয়ার আক্রমণ। এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়ার আক্রমণেই গ্যাস্ট্রাইটিস সবচেয়ে বেশি হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে মদ্যপান করা, ধূমপান করা, খুব রিচ স্পাইসি ফুড নিয়মিত খাওয়া, কিংবা যারা খুব দীর্ঘ সময় অন্তর খাবার খান এবং তার ফলে পেটের পাকস্থলীর মধ্যে অ্যাসিড পড়ে এবং সেই কারণেও এই ধরনের গ্যাস্ট্রাইটিস হতে পারে। আবার যারা কিছু কিছু ওষুধ খান, যেমন পেন কিলার বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ, তাদের ক্ষেত্রেও এই গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাছাড়াও পাকস্থলীর মধ্যে কোনো অপারেশনের কারণে ওই জায়গায় রক্ত চলাচল অনেক সময় কমে যায় এবং তার ফলেও ওই প্রদাহ হতে পারে এবং এই কারণে গ্যাস্ট্রাইটিস হয়। গ্যাস্ট্রাইটিস হলে অনেকের মধ্যে কোনো রকম লক্ষণ দেখতে পাওয়া যায় না, আবার
অনেকের ক্ষেত্রে নানা ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, যেমন পেটের উপরি অংশ অর্থাৎ যে জায়গাটাকে এপিগ্যাস্ট্রিয়াম বলা হয় সেই অংশে ব্যথা হয়। আর এই ব্যথা খাবার পরেও হতে পারে কিংবা খালি পেটেও হয়। পেট খুব ফুলে থাকে, মনে হয় পেটে গ্যাস জমে আছে, খিদে একেবারেই থাকে না বা কমে যায়, আর বমি বমি ভাব থাকে, অনেকের বমি হয়, শরীর খুব দুর্বল হয়ে যায়। আর এই গ্যাস্ট্রাইটিসের সঙ্গে যদি গ্যাস্ট্রিক আলসার বা ডিওডিনাল আলসার থাকে তাহলে কফির রঙের বমি হতে পারে কিংবা কালো পায়খানা হতে পারে। এই ধরনের গ্যাস্ট্রাইটিসের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে নানা রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে, যেমন গ্যাস্ট্রিক আলসার থেকে গ্যাস্ট্রিক পারফোরেশন হতে পারে, ডিওডিনাল আলসার থাকলে সেখানেও পারফোরেশন হতে পারে, তার ফলে পেটে প্রচণ্ড ব্যথা হয়, পেরিটোনাইটিস হতে পারে এবং তার কারণে সেপ্টিসিমিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার ভয়াবহ ক্যান্সার রোগ হতে পারে, অর্থাৎ পাকস্থলীর ক্যান্সার হতে পারে। যাই হোক, গ্যাস্ট্রাইটিসের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক পরীক্ষা করে ও কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যেমন আপার জিআই এন্ডোস্কোপি এবং কিছু কিছু রক্ত পরীক্ষা যেমন হিমোগ্লোবিন টেস্ট করা, এই সমস্ত করে বলে দিতে পারবেন এই রোগ গ্যাস্ট্রাইটিস কিনা বা এর কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা। গ্যাস্ট্রাইটিসের অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেমন কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দিচ্ছি: অ্যান্টিম ক্রুড, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক অ্যালবাম, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, লাইকোপোডিয়াম, মার্ক সল, নাক্স ভমিকা। এই ধরনের আরও অনেক ওষুধ আছে। যদি গ্যাস্ট্রাইটিসের কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ মতো এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া। এই সব ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন খুব হালকা সহজপাচ্য খাবার খেতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর সামান্য হলেও কিছু খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, 8 ঘন্টা ঘুমোতে হবে, কিছু কিছু ব্যায়াম করতে হবে। আর যারা ক্যান্সার রোগে আক্রান্ত এবং কিমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ার ফলে এই ধরনের গ্যাস্ট্রাইটিস দেখা যাচ্ছে, তারা যেমন খুব সহজপাচ্য খাবার খাবেন তেমন নানা ধরনের ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেগুলোও নিতে পারেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।